হারিয়ে যাওয়া কয়েকটি খাতা, আর তাতেই শোরগোল পড়ে গিয়েছিল। সময় নষ্ট না করে বিশেষ দলও তৈরি করে ফেলেছিল কলকাতা পুলিশ। তারপর তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়েছিল কলেজ স্ট্রিট বইপাড়ায়। শেষ পর্যন্ত এক পুরনো বইয়ের দোকান থেকে উদ্ধার করা হয়েছিল কয়েকটি খাতা, কিন্তু তাও সবকটা নয়। বইয়ের দোকানদারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পৌঁছে গিয়েছিল বইপাড়ারই এক মুদিখানার দোকানে। সেখানে গিয়ে দেখা গিয়েছিল হারানো খাতার পৃষ্ঠা ছিঁড়ে তৈরি ঠোঙায় সর্ষে বিক্রি করছেন ওই মুদিখানার দোকানদার। তিনি জানিয়েছিলেন 7 কিলো ওজনের ওই রদ্দি কাগজপত্র তিনি কিনেছিলেন 12.5 টাকায়। শেষ পর্যন্ত যেটুকু অক্ষত ছিল উদ্ধার করা হয়েছিল তা। যিনি খাতা হারানোর অভিযোগ করেছিলেন, হারানো জিনিস উদ্ধারের খুশিতে পুলিশ কর্তাকে নিজের বাবার লেখা একটি বই উপহার দিয়েছিলেন। বইয়ের নাম রূপসী বাংলা, কবির নাম জীবনানন্দ দাশ। বইয়ের উপরে লেখা ছিল কৃতজ্ঞতার সাথে মঞ্জুশ্রী দাস। তারিখ 10ই সেপ্টেম্বর 1980 সাল। 40 বছর আগে সেই ঘটনার স্মৃতিচারণ করে তৎকালীন ডিসিডিডি ও প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় বললেন, জীবনানন্দ দাশের প্রথম জীবনের অপ্রকাশিত পাণ্ডুলিপি খোয়া গিয়েছে বলে আমাদের জানিয়েছিলেন তাঁর মেয়ে মঞ্জুশ্রী দেবী। যতদূর মনে পড়ছে তিনি মেচেদা থেকে লোকাল ট্রেনে ফিরছিলেন। ট্রেনের বসার সিটের তলায় রাখা সুটকেসেই জীবনানন্দের অপ্রকাশিত পাণ্ডুলিপি ছিল। অনেক খাতা ছিল। যখন হাওড়া স্টেশনে নামেন তখন দেখেন ওই সুটকেসটি নেই। সুটকেস চোর ভেবেছিল গয়না বা টাকা পয়সা আছে, কিন্তু সেসব কিছু না পেয়ে রদ্দি কাগজ হিসেবে বেচে দিয়েছিল। তবে হারানো পাণ্ডুলিপির কিছু অংশ উদ্ধার করা গিয়েছিল, পুরোটা পাওয়া যায়নি। জীবনানন্দের অপ্রকাশিত পাণ্ডুলিপির একটা অংশ বাক্স করে আর ফেরত আনা যায়নি। ফলে জানা যায়নি চিরদিনের মতো হারিয়ে যাওয়া পাণ্ডুলিপিতে আরও কি কি অলৌকিক শব্দ বিস্ময় অপেক্ষা করেছিল। বুক জোড়া বরিশাল আর পায়ে কলকাতার উন্মুক্ত প্রান্তরের ঘ্রাণ। শহরের অবিশ্বাসী ট্রামলাইন তাঁর দু পা টেনে নেওয়ার আগে পর্যন্ত ওই দুই ভূখণ্ড কখনো একে অপরকে ছাপিয়ে, কখনো পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। জন্ম নিয়েছিল বাংলা কবিতার নির্জনতম নিভৃত জগতের। জন্ম নিয়েছিল জীবনানন্দ ভুবন। বাংলা ভাষার অলৌকিক অপার্থিব শব্দভাণ্ডার। নির্জনতম শব্দেরা ব্যক্তিগত জীবনে চূড়ান্ত অসুখী, জীবনভর আর্থিক অনিশ্চয়তায় ভোগা, একের পর এক চাকরি ছাড়া, লোকের সঙ্গে সহজভাবে মিশতে না পারা, সমালোচকদের আক্রমণে ধস্ত এক মানুষকে মাধ্যম করে পেয়েছিল নিজেদের বিস্তার। কিন্তু কোথা থেকে জীবনানন্দ পেয়েছিলেন এই শব্দ সংকেত, এই অনন্ত শব্দ স্নাত স্পর্শ? পারিবারিক দিক থেকে কবির সেই নির্জন জগতের সন্ধানে বেরোলে কিন্তু হোঁচটি খেতে হবে। জীবনানন্দের ঠাকুরদা সর্বানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশালের ব্রাহ্ম সমাজের অন্যতম মুখ। ব্রাহ্মধর্ম গ্রহণ করে বৈদত্তের চিহ্নস্বরূপ তিনি গুপ্ত বর্জন করেছিলেন। মিউনিসিপ্যাল নির্বাচনে অশ্বিনী দত্তকে হারিয়ে কমিশনারও হয়েছিলেন তিনি। জীবনানন্দের বাবা সত্যানন্দ দাসও ছিলেন ব্রাহ্ম সমাজের একজন চিন্তক, প্রবন্ধ রচয়িতা, বক্তা, শিক্ষক। মা কুসুম কুমারী দাস ছিলেন সে সময় প্রখ্যাত কবি, যিনি রান্না করতে করতেও অনায়াসে কবিতা লিখতে পারতেন। এমনকি জীবনানন্দের ভাই অশোকানন্দ পুজোর আগে বিদ্যালয়ে আবৃত্তি করবেন বলে লিখে ফেলেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবের মতো মুখে মুখে ঘোরা কবিতা। জীবনানন্দের বাবা সত্যানন্দেরা ছিলেন 7 ভাই। জীবনানন্দেরা ছিলেন 3 ভাই বোন। জীবনানন্দই ছিলেন বড়। ভাই অশোকানন্দ 9 বছর ও বোন সুচরিতা 16 বছরের ছোট। সব মিলিয়ে একান্নবর্তী পরিবার। ফলে পারিবারিক ওই উষ্ণ আবহে জীবনানন্দ কিভাবে ওই নির্জন ভূখণ্ডের সন্ধান পেয়েছিলেন তাতে বিস্ময়ই জাগে। কাউকে দেখানোর জন্য নয়, নিজের জন্যই যেন লেখাগুলো লিখতেন। লিখে ট্রাঙ্ক ভর্তি করে রাখতেন। ছাপাতে দেওয়ার আগে ওখান থেকেই বার করে দিতেন। ছোট বোন সুচরিতা খুব স্নেহের পাত্রী ছিলেন তাঁর। কখনো কখনো তাঁর সামনে তিনি বার করতেন ওই ট্রাঙ্কের লেখা। বাকিরা সেই অর্থে কিছুই জানতেন না। তাঁর জীবদ্দশায় সবকটি কাব্যগ্রন্থ ও পত্রপত্রিকা মিলিয়ে বড়জোর 350 লেখা প্রকাশিত হয়েছিল। বাকি ট্রাঙ্ক ভর্তি সব লেখাই তো তাঁর মৃত্যুর পরে উদ্ধার করা হয়েছে। সেগুলো যেন এক আলাদা জগৎ। রাসবিহারী এভিনিউয়ের বাড়িতে বসে কথাগুলো বলছিলেন অশোকানন্দের পুত্র অমিতানন্দ দাস। জীবনানন্দের স্ত্রী লাবণ্য, পুত্র সমরানন্দ, কন্যা মঞ্জুশ্রী অনেক আগেই প্রয়াত হয়েছেন। প্রসঙ্গত দেশভাগের ক্ষত নিয়ে এদেশে আসার পরে রাসবিহারী এভিনিউয়ের এই বাড়িতেই জীবনানন্দ কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছিলেন।
পরে ল্যান্সডাউন রোডের, বর্তমানে শরৎ বসু রোড, এক ভাড়া বাড়িতে তিনি চলে যান। রাসবিহারী এভিনিউয়ের এই বাড়িতেই ট্রাম দুর্ঘটনার দুদিন আগে হন্তদন্ত হয়ে এসে জীবনানন্দ জানতে চেয়েছিলেন সকলে ঠিক আছেন কিনা, কারণ রাস্তায় কার কাছ থেকে যেন শুনেছেন পরিবারের কারো ট্রাম অ্যাক্সিডেন্ট হয়েছে। সকলে ঠিক আছেন শুনে নিশ্চিন্ত হয়েছিলেন। জ্যাঠামশাইয়ের আলাদা জগতের সঙ্গে অমিতানন্দের পরিচয় হয়েছিল ছোটবেলাতেই। তখন তার বয়স বড়জোর 7। অশোকানন্দ কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। সেই সুবাদেই দিল্লিতে যাতায়াত ছিল অমিতানন্দদের। একবার সপরিবার জীবনানন্দ দিল্লি গিয়েছিলেন। সেই সফরের স্মৃতি রোমন্থন করে অমিতানন্দ বলেন, একদিন পরিবারের সকলে মিলে ঘুরতে বেরিয়েছি। কবিকন্যা মঞ্জুদি, বয়স তখন বছর 20 হবে। আমি বায়না করাতে মঞ্জুদি হাতের বালা বা গলার হার কি যেন একটা খুলে আমাকে দিয়েছিল। জিনিসটা বেশ ভারী ও দামি ছিল, কিন্তু আমি সেটা কোনোভাবে হারিয়ে ফেলি। তা নিয়ে মা ও জেঠিমা খুব বকাবকি করছেন, কিন্তু জ্যাঠামশাইয়ের সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই, যেন এসব ঘটনা নিয়ে তার কোনো উৎসাহই নেই। অমিতানন্দই জানালেন, জীবনানন্দের যে ছবিটি সমস্ত পত্রপত্রিকায় ছাপা হয় তা ওই দিল্লি সফরের সময় তুলেছিলেন অমিতানন্দের মা। মায়ের তখনকার দিনের একটা বক্স ক্যামেরা ছিল, তা দিয়েই পারিবারিক গ্রুপ ফটো তোলা হয়েছিল। জ্যাঠামশাই ধুতির উপরে শার্ট পরতেন, কিন্তু পরে যখন ওই ফটো ছাপা হয়েছে পত্রপত্রিকায়, সেটা কিভাবে যেন মেকওভারে পাঞ্জাবি হয়ে গিয়েছে। হাসছিলেন অমিতানন্দ। 1899 সালে বরিশালে জন্মগ্রহণ। ঘন ঘন অসুস্থ হয়ে পড়া শিশু জীবনানন্দকে সারিয়ে তুলতে কুসুম কুমারীর লখনৌ, আগ্রা সহ নানা জায়গায় ঘুরে বেড়ানো। একটু বেশি বয়সেই বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ে ভর্তি। প্রতিটি বার্ষিক পরীক্ষায় বাঁধা ধরা পুরস্কার। তারপর ব্রজমোহন কলেজ থেকে 1917 সালে আইএ পাস। 1919-এ প্রেসিডেন্সি কলেজে ইংরাজি অনার্স নিয়ে স্নাতক ও পরে ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করে 1926 সালে চাকরি জীবনের সূত্রপাত সিটি কলেজে। জীবনের এই মাইল ফলক ধরে এগোলে জীবনানন্দের নির্জন ভূখণ্ডে পৌঁছানোটা প্রায় অসম্ভব। অলৌকিক ইন্দ্রিয়াতীত জগতের সন্ধানে বেরোলে পিছিয়ে যেতে হবে সেই ছেলেবেলায়, যেখানে বগুড়া মোড়ের বিশাল জায়গা জুড়ে বাড়ি, সেই জমির ঝোপের মধ্যে হলুদ ছোপ পড়া আনারস ফল, কাঁঠাল গাছ, আম গাছ, শিশির পড়ার টুপটাপ শব্দ, গভীর রাতে সুপুরি নিয়ে ইঁদুরের লড়াই, মাছ ধরা, ঠাকুমার গল্প, মফস্বলের নদী খালের মতো বরিশালের সর্বব্যাপী প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপকরণ, দৃশ্য। মুহূর্তের সঙ্গে ছোটবেলায় তার যে অদৃশ্য বিনিসুতোর বাঁধন তৈরি হয়েছে, সেই বাঁধন আজীবন তার সঙ্গে চলেছে। সে তিনি যেখানেই যান না কেন, সেই সমস্ত দৃশ্যই হাট করে খুলে দিয়েছে তার কল্পনার দরজা, যার মধ্যে পরবর্তীকালে অনায়াসে প্রবেশ করেছে পারস্য গালিচা, বিলুপ্ত নগরী, নীল সুপুরীর বনেরা। বড় মামা ছাদে মাদুর পেতে আকাশের তারাদের চেনাচ্ছেন। জীবনানন্দ বিস্ফারিত চোখে দেখছেন সেসব অগুন্তি নক্ষত্র, অসীম অনন্ত মহাকাশকে। মামাবাড়ির ছাদের উপরের রাতের আকাশ যেন আজীবনের বন্ধুত্ব পাতিয়ে নিচ্ছে ছোটবেলার জীবনানন্দের সঙ্গে। পরে সেই নক্ষত্রপুঞ্জই ফুটে উঠেছে তার কবিতার খাতায়। শব্দের পরে শব্দে দূরতম নক্ষত্রপুঞ্জ থেকে আলো এসে পড়ছে যেন, আর তাতে ভেসে যাচ্ছে আকীর্ণ চরাচর। শুধু কি প্রকৃতি, মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, তারও তো হাতেখড়ি সেই বরিশালেই, যেখানে অবশ্যম্ভাবীভাবে চলে আসেন ফকিরের মতো দরিদ্র চাষি, বা সকালে প্রতিদিন বাড়িতে দুধ দিতে আসা প্রহ্লাদের মতো মানুষেরা। বর্ষাকালে উঠোনে বড় ঘাস জন্মেছে। সত্যানন্দ ফকিরকে ডেকেছেন সেই ঘাস কাটার জন্য। ফকির কাস্তে চালিয়েছেন, আর তাতে কাতর হয়েছেন জীবনানন্দ। তখন ফকির তাকে বুঝিয়েছেন, চিন্তা করবেন না দাদাবাবু, এরপরেই কচি সবুজ নতুন ঘাস হবে। কে বলতে পারে আমারও ইচ্ছে করে এই ঘাসের এই ঘ্রাণ হরিত মদের মতো গেলাসে গেলাসে পান করি। এই লাইনটি লেখার সময় বাল্যকালের সেই মুহূর্ত তার মনের উপরে ছাপ ফেলেনি। তখন ফকির ঘাস কাটতে কাটতে তাঁকে শোনাননি মাটির কথা, ফসলের কথা, বা বাড়িতে দুধ দিতে আসা প্রহ্লাদ দাঁড়িয়ে পড়েছেন, নড়ছেন না। জীবনানন্দ তখন ইংরাজিতে বা বাংলায় হয়তো কোনো কবিতা আবৃত্তি করছেন। পড়া শেষ হলে প্রহ্লাদ তাঁকে বলছেন, আপনি বড় ভালো পড়েন দাদাবাবু। যদিও সে কবিতার অর্থ বুঝতে পারার কথা নয় প্রহ্লাদের, কিন্তু সেই শব্দধ্বনিই মুগ্ধ করেছিল তার মতো মাটির কাছের মানুষকেও। মাটি, প্রকৃতি, মানব মনের সঙ্গে তার যে সখ্য, সেই বন্ধুত্ব তার আজীবনের সঙ্গী, সম্বল, সম্পদ। কিন্তু পরে যখন দেখেছেন তার নিজস্ব মনন ক্ষেত্রের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই, তখন তিনি গুটিয়ে নিয়েছেন নিজেকে, একটা বর্ম তৈরি করেছেন। অথচ একবার সে বর্ম ভাঙতে পারলেই তিনি তার কাছে সহজ মানুষ।
অনেকে হয়তো বাড়িতে এসেছেন, বাথরুম ফাঁকা পাওয়া যাচ্ছে না। কেউ তাকে জিজ্ঞেস করলেন, আপনার বাথরুম কি ফাঁকা আছে? তার সহস্র উত্তর, দিল্লির মসনদ কি কখনো ফাঁকা পড়ে থাকে? বা যখন সজনীকান্ত দাস তাঁর কবিতার ভাষার শ্লীলতা, অর্থ, বোধ নিয়ে শনিবারের চিঠিতে বেআব্রু আক্রমণে নেমেছেন, কখনো লিখেছেন গন্ডারমারি কবিতা লিখেছেন জীবনানন্দ। আবার কখনো লিখেছেন জীবনানন্দের লেখা নির্জন পেঁচার মতো প্রাণ যদি অলৌকিক না হয়, তাহলে সীতার পাতাল প্রবেশও অলৌকিক নয়। আর তাঁর পক্ষ নিয়ে কথা বলতে আসরে নেমেছেন বুদ্ধদেব বসু স্বয়ং। সজনীকান্ত বুদ্ধদেবের পারস্পরিক কাব্য দ্বৈরথের উত্তপ্ত আবহেও জীবনানন্দ স্মিত হেসে বলেছেন, সজনীকান্ত বাবু তো আমার ভালোই প্রচার করছেন। আসলে বোধহয় জীবনানন্দ চাইতেন না তাঁর ভিতরের নির্জন স্থানটি কোনোভাবে উপদ্রুত হোক, যেখানে আস্তে আস্তে জন্ম নিচ্ছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলার কবিতারা। কিন্তু সেই নির্জন ভূমিই প্রথম টাল খেল সিটি কলেজে। কর্মজীবনের পাশাপাশি সাহিত্য পত্রপত্রিকায় লেখার শুরু মোটামুটি এই সময়ে। 1927 সালে প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হলো। শুরু বিতর্কেরও। তাঁর কবিতায় অশ্লীলতা আছে, এই অভিযোগে তাঁর সিটি কলেজে চাকরি যায়, এমন একটা বহুল প্রচারিত মত আছে। আদৌ ব্যাপারটা তা নয়। কলেজে সরস্বতী পুজো নিয়ে একটা গোলমাল হয়েছিল। ছাত্ররা পুজো করতে চেয়েছিল, কিন্তু ব্রাহ্ম কলেজে কেন পুজো হবে, আপত্তি ছিল কলেজ কর্তৃপক্ষের। বলছিলেন অমিতানন্দ। সেই সময়ে জীবনানন্দকে কেউ জিজ্ঞেস করেছিলেন তার মত কি, পুজো হলে ক্ষতি কোথায়। এমনই নিরাসক্ত জবাব দিয়েছিলেন তিনি। ব্রাহ্ম হিসেবে চাকরি হওয়া সত্ত্বেও তিনি কেন কলেজের সপক্ষে কথা বলেননি, তাতেই অসন্তুষ্ট হন কর্তৃপক্ষ। তারপর কলেজের ছাত্র সংখ্যা কমে গেলে অনেক জুনিয়র অধ্যাপকের সঙ্গে তাঁরও চাকরি গিয়েছিল, জানাচ্ছেন অমিতানন্দ। আসলে ব্রাহ্ম আবহে বড় হয়ে ওঠা জীবনানন্দ প্রথম দিকে ব্রাহ্ম সমাজ নিয়ে কবিতা প্রবন্ধ লিখলেও পরে আর সেই জগতের কাছে ফেরত যাননি। কারণ ততক্ষণে জীবনানন্দের মধ্যে জন্ম নিয়েছিল ধানসিঁড়ি নদী, নীল হাওয়ার সমুদ্র, শব্দহীন জ্যোৎস্নারা। আর জন্মেছিলেন বনলতা সেন। কিন্তু কে এই বনলতা সেন? অমিতানন্দ জানালেন, আমরা যেটুকু শুনেছি তিনি জীবনানন্দের এক খুড়তুতো বোন ছিলেন। তাঁর প্রতি দুর্বল ছিলেন তিনি, কিন্তু সম্পর্ক গড়ার সাহস পাননি। তাঁর ছায়াতেই তিনি বনলতা সেন লিখেছিলেন বলে পরিবারের বড়দের মুখে যতটুকু শুনেছি। আবার জীবনানন্দের ডায়েরিতে ওয়াই বর্ণ সংকেতে এক নারীর প্রসঙ্গ পাওয়া যায়। টিকায় সম্পাদক, কবি, গবেষক ভূমেন্দ্র গুহ জানিয়েছিলেন, এই ওয়াই জীবনানন্দের খুড়তুতো বোন বুলুর বান্ধবী। বরিশালেই তাঁকে চিনতেন জীবনানন্দ। অন্তত 1931-32 পর্যন্ত তিনি অনেকখানি মন জুড়ে আছেন জীবনানন্দের। তিনিও বনলতা হতে পারেন। আসলে বনলতা কে সে বিষয়ে প্রশ্ন করা হলে সব সময়ই মুচকি হেসেছেন জীবনানন্দ, কোনো উত্তর দেননি। সামগ্রিক কর্মজীবনে 5টিরও বেশি কলেজে কাজ করেছেন জীবনানন্দ। এ যেন এক বিপন্ন বিস্ময়, যা তাঁকে স্থিত হতে দেয়নি, যার সূত্রপাত সিটি কলেজে কাজ যাওয়ার পরপরই। কলকাতায় থাকতে একদিকে তিনি সমসাময়িক বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদের চেয়ে বয়সে বড়, কিন্তু তখনও তার কবিতা পত্রপত্রিকা থেকে ফেরত আসে। নতুন কবিতা সংকলনে তাঁর নাম ছাপা হয় না। অন্যদিকে ব্যক্তিগত আর্থিক জীবনেও অনিশ্চয়তা। ভালো না লাগায় 1929 সালে বাগেরহাট কলেজের চাকরি ছেড়ে দেন, সেখান থেকে দিল্লি। 1930 সালের মে মাস পর্যন্ত তিনি দিল্লিতে ছিলেন। তারপর বিয়ে করতে বরিশালে এসে আর দিল্লি যাননি। অমিতানন্দের কথায় বিয়ের কয়েক মাস আগে চাকরিটা ছেড়ে দিলেন হঠাৎ। তখন থেকেই তাঁর দাম্পত্য জীবনে সংকট শুরু হয়, যা আর কখনো মেটেনি। জেঠিমা সুন্দরী ছিলেন, শিক্ষিতা ছিলেন, গানও ভালো গাইতেন, কিন্তু তিনি সেই এক্সপোজারটা পাননি। দাম্পত্য জীবনে খামতি থাকার জন্য ছেলে মেয়েকে খুব প্রশ্রয় দিতেন, ক্ষতিটা হয়তো পুষিয়ে দিতে চাইতেন। অসুখী দাম্পত্য ফুটে উঠেছে তাঁর লেখা একাধিক উপন্যাসেও। অমিতানন্দের খুঁজে পাওয়া একটি ডায়েরিতেও দেখা গেল সেই অস্থির জীবনের ছায়া। সেখানে লিখছেন এক জায়গায়, বাড়িতে থাকতে রোজই সন্ধ্যার পর ভাবতাম একটু অন্ধকারে থাকা যাক, জ্যোৎস্না বা লম্ফের আলোতে, কিন্তু একটা না একটা কারণে রোজই আলো জ্বালতে হতো। তারপর মেসে চলে গেলাম, সেখানে রুমমেটদের সঙ্গে আলোর ব্যবস্থা না হলে চলতো না। আবার আরেক জায়গায় চিরদিন দুঃখ ভোগ করে যাওয়াটাই তো জীবনের উদ্দেশ্য নয়। ব্যক্তিগত জীবনের ত্রস্ত ছিলেন নিঃসন্দেহে, কিন্তু কোথাও তার একটা স্থির বিশ্বাসের ভরকেন্দ্রও ছিল। হয়তো সে বিশ্বাসে শানিত তরবারির স্পর্ধা ছিল না, কিন্তু সে বিশ্বাস ছিল ফসল সম্ভাবা মাটির মতো নরম, অথচ ঋজু। না হলে তাঁর বিরুদ্ধে যখন লাগাতার ধূসর
পলায়নকারী মানসিকতা, দুর্বোধ্য বিশেষণগুলি ক্রমাগত ব্যবহার করা হচ্ছে, তখন কেন বলবেন আত্মঘাতী ক্লান্তি আমার কবিতার প্রধান আবহাওয়া নয়? অথবা ক্যাম্পে কবিতার অশ্লীলতার অভিযোগ নিয়ে কেন লিখবেন, যদি কোনো একমাত্র স্থির নিষ্কম্প সুর এ কবিতাটিতে থেকে থাকে, তা জীবনের, মানুষের, কীট ফড়িংয়ের, সবার জীবনেরই নিঃসহায়তার সুর? কর্মজীবন টালমাটাল হওয়া সত্ত্বেও কেন তিনি নির্দ্বিধায় বলবেন, যে জিনিস যাদের যেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে সবই অসারতার নামান্তর নয় কি? এই উচ্চারণের জন্য তো স্পর্ধা লাগে, সাহসও। যেমনভাবে বিশ্বাস লাগে এই সার সত্যটুকু বলতে, সকলেই কবি নন, কেউ কেউ কবি। এই নিষ্কম্প বিশ্বাস তাঁর কলকাতার উপরেও ছিল। এমনিতে ছাত্রজীবন থেকে কর্মজীবন, 1935 সালে বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যাপনার চাকরি নিয়ে চলে যাওয়ার আগে এবং আবার কলকাতায় ফেরা পর্যন্ত এ শহরে তাঁর আবাস মানচিত্রে ছিল কখনো মেস, কখনো অশোকানন্দের বাড়ি, কখনো ল্যান্সডাউনের ভাড়া বাড়ি। কর্মজীবনে টালমাটাল মুহূর্তে অন্য জায়গায় চাকরির সুযোগ হচ্ছিল, কিন্তু তবু তিনি যাচ্ছিলেন না বলে জানালেন অমিতানন্দ। তাঁর কথায়, অসমে, পাঞ্জাবে ও অন্যত্র চাকরি হলেও কলকাতা ছেড়ে যেতে রাজি ছিলেন না। দেশভাগের পরে কলকাতায় এসে বন্ধু সঞ্জয় ভট্টাচার্যের চেষ্টায় স্বরাজ নামে একটি নতুন দৈনিক পত্রিকার রবিবাসরীয় সাহিত্য বিভাগটি সম্পাদনার কাজ পেয়েছিলেন। স্বরাজ বন্ধ হয়ে যাওয়ার পরে 1950 সাল নাগাদ কিছুদিন খড়গপুর কলেজে কাজ করছিলেন। সেখান থেকে শহরে ফিরে কখনো বরিশা কলেজ, ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ, হাওড়া গার্লস কলেজে কাজ করেছেন। আর শহর ছেড়ে যাননি। এ শহরও তখন তাকে আস্তে আস্তে চিনছে। ততদিনে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়েছে। যদিও সব মিলিয়ে অপ্রকাশিত রয়ে গিয়েছে তখনও 1,500-এরও বেশি কবিতা, উপন্যাস, গল্প। স্বীকৃতি পাচ্ছেন তিনি, জুটেছে পুরস্কারও। তারও আগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসায় আপ্লুত হয়েছেন তিনি। আর বুদ্ধদেব বসুর মতো যাঁরা ভাষা বিন্যাসে অচলায়তন ভাঙার সমর্থক, তাঁদের কাছে তিনি তো তখন রীতিমতো আবিষ্কার। তাই শহরের সমস্ত সাহিত্য আলোচনায়, কবিতা পাঠে তিনি আমন্ত্রিত। কিন্তু তারপর সেদিন 1954 সালের 14ই অক্টোবর। আগের দিনই রেডিওয়ে মহাজিজ্ঞাসা কবিতাটি পাঠ করেছিলেন। তা নিয়ে সেদিন সকালে বন্ধুদের সঙ্গে আলোচনাও করেছিলেন। তারপর প্রতিদিনের মতো ল্যান্সডাউন রোডের বাড়ি থেকে বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন। ছোটবেলা থেকেই হাঁটা যে তার অভ্যেস। ওপার বাংলায় বাল্যকালের সেই স্টিমার জেটি, কিছুটা দূরে ঝাউয়ের শাড়ি, লিচু, অজস্র ফল ফুল সমারোহে বিশাল কম্পাউন্ড নিয়ে ব্রাউন সাহেবের কুঠি, সেসব পার হয়ে ব্রাহ্ম সমাজ সার্কিট হাউসের গির্জা, তা ছাড়িয়ে গেলে শ্মশান ভূমি, লাশ কাটা ঘর। সেসব পথ হাঁটতে হাঁটতে আকাশে মেঘ দেখে বালক জীবনানন্দ ভাইকে বলতেন তিনি একটা মনপবনের নৌকা তৈরি করবেন। সেদিনও কি জীবনানন্দ আকাশে মেঘ দেখে মনপবনের নৌকার কথা ভাবছিলেন? না হলে কেন ট্রামের অবিরাম ঘণ্টা বাজানোর আওয়াজ, ট্রাম চালকের চিৎকার শুনতে পাবেন না তিনি? ট্রামের ধাক্কায় গুরুতর জখম জীবনানন্দকে রাস্তা থেকে তুলে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করিয়েছিলেন অপরিচিতেরা। সেখানেই 8 দিনের লড়াই। মৃত্যুর আগে তাঁর শেষ উক্তি ছিল, ধূসর পাণ্ডুলিপির রং সারাটা আকাশ জুড়ে। সেই ট্রামটি এখন আর নেই। একসময় আগুন লেগেছিল, তাতেই পুড়ে ছারখার হয়ে গিয়েছিল ট্রামটি। তবে কবির স্মৃতির উদ্দেশ্যে বনলতা নামে একটি হেরিটেজ ট্রাম চালু হয়েছে, বলছিলেন পরিবহন দপ্তরের প্রাক্তন পদস্থ কর্তা। তিনি আরও জানালেন, বহুল আলোচিত ওই নকড ডাউনের কোনো তথ্য এখনও খুঁজে পাওয়া দুষ্কর। নেমেসিস হবে হয়তো, না হলে কবির ঘাতক ট্রাম নিজেই আগুনে কেন ভস্মীভূত হবে? শহরের প্রাণঘাতী ট্রাম লাইনে তাঁর পথ হাঁটা থেমেছিল। আবহমানের শব্দস্রোত থামেনি। সব পাখি ঘরে আসে, সব নদী। কিন্তু হয়তো সেই আবহমানের খোঁজে বেরিয়েই জীবনানন্দ আর ফেরেননি। বাংলা কবিতার নির্জন চরাচর ধরে জীবনানন্দ হেঁটে গিয়েছেন দূরে, দূরতম দ্বীপে, একাকী, নিঃসঙ্গ অবস্থায়। তার গা থেকে খসে খসে পড়েছে বাংলার কবিতার অবিশ্বাস্য সব লাইন, অসম্ভব সব শব্দ। তারপর সেসব শব্দ মিশে গিয়েছে আলপথে, মাঠের ধারে, ধানসিঁড়ি নদীর কিনারে। আর তিনি ছড়িয়ে পড়েছেন এ বাংলায়, দুই বাংলার বিস্তীর্ণ চরাচরে, মাটির ভিতর মাটি হয়ে, ফসলের ভিতর ফসল হয়ে, পাখির ভিতর পাখি হয়ে।